আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম প্রাণের মানুষ লিখেছেন সৈকত আলী মোল্লা। যার কণ্ঠে একসময় গর্জে উঠেছিল আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন, তাঁরই রবীন্দ্রগান যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি বেজেছিল জনপ্রিয় হলিউড তারকা গ্রেগরি পেকের কফিনবন্দি মরদেহ নিয়ে অন্তিম যাত্রায়। তাঁর ব্যারিটোন কণ্ঠের ভক্ত ছিলেন গ্রেগরি। অসামান্য এই সঙ্গীতশিল্পী হলেন দেবব্রত বিশ্বাস, সবার প্রাণের মানুষ জর্জ দা। জর্জ বিশ্বাস এমনকি নিজের মৃত্যু নিয়েও রসিকতা করতে ছাড়তেন না। ছাত্রদের বলে রেখেছিলেন, প্রণবেশ সেনরে কইবেন আমারে লইয়া একখান সংবাদ পরিক্রমা লিখতে, বইলা গেছিলাম, না মারা গেলে তো আপনারা আবার লেহেন না, এক কাম করেন, পরিক্রমাটা আগে লিখাইয়া শুনাইয়া দিবেন। তার মৃত্যুর পর প্রণবেশ সেন পরিক্রমায় লিখেছিলেন, আমরা স্বজন হারানোর বেদনায় হেঁটেছি এ মোর হৃদয়ের বিজন আকাশে, তোমার মহাসন আলোতে ঢাকাশে। তিনি বাংলার গণরুচির সঙ্গে রবীন্দ্রগানকে সুরের বন্ধনে বেঁধেছেন। রবীন্দ্রগানকে প্রাতিষ্ঠানিক ঘেরাটোপ থেকে বের করে এনে মিশিয়ে দিয়েছেন জনসমুদ্রে। লোকশ্রুতি তানসেন নাকি গান গেয়ে বৃষ্টি নামাতে পারতেন। প্রখর তপন তাপে দগ্ধ শহর কলকাতাতেও মধ্যাহ্নে জর্জ দার উদাত্ত কণ্ঠে বহু যুগের ও পার হতে আষাঢ় এলো শুনেও নীলাঞ্জন ছায়া ঘনিয়ে বৃষ্টি নামত বাঙালির হৃদয়ে, আজও নামে। জর্জ বিশ্বাসের আগে কি আষাঢ়ের এমন উচ্চারণ জানতাম আমরা? লেনিনের জন্মশতবর্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মুক্ত প্রাঙ্গণে ছাত্রদের সভায় মাঝরাতে তিনি গেয়ে উঠলেন, গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর। আদ্যপান্ত প্রেমের একটি গানের যে এত প্রবল রাজনৈতিক দোতনা হতে পারে, সেদিন তিনিই তা দেখালেন। অচলায়তনের বাসিন্দা হতে অস্বীকার করেছিলেন জর্জ বিশ্বাস। নিয়মতান্ত্রিক নিগড়ের সতর্কবাণী উপেক্ষা করে তৃষিত প্রাণে তিনি সিঞ্চিত করেন সুরের বারিধারা। তাঁর গায়কী, যন্ত্রানুষঙ্গ ব্যবহার, উচ্চারণ রীতি, শব্দ প্রয়োগ নিয়ে প্রতিষ্ঠানের সঙ্গে বহু চর্চিত বিরোধের প্রসঙ্গ বাদ দিলেও বিচিত্র বহুমাত্রিক ব্যক্তিত্বের মানুষটি ছিলেন অত্যন্ত আকর্ষণীয়। তার প্রমাণ ছড়িয়ে আছে তাঁর লেখা ব্যক্তিগত পত্রগুচ্ছে আর অসংখ্য অনুরাগী নিকটজনের স্মৃতিচারণে। তিনি রবীন্দ্রগানের বিপ্লবী। গণনাট্য আন্দোলনের সঙ্গী অনুজ প্রতিম হেমাঙ্গ বিশ্বাসকে একটি চিঠিতে অননুকরণীয় ভাষায় তিনি লিখছেন, নিজের দেশের লাইগায় কুস্তা করতাম পারলাম না, কাম্পুসিয়া দিয়া কিতা করবাম। স্বদেশ প্রেমের এমন মৌলিক প্রকাশ বাস্তবিক দুর্লভ। হেমাঙ্গকে তিনি লিখছেন, তুমি যে লোকসঙ্গীত গাও হেটা যে অরিজিনাল এবং বিশুদ্ধ লোকসঙ্গীত, তার কোনো গ্যারান্টি তুমি দিতে পারবা? 200 বছর আগে তোমার দেশের লোকসঙ্গীত কীভাবে গাওয়া হইতো তার কোনো রেকর্ড বা স্বরলিপি তোমার কি আছে? গণনাট্য আন্দোলনের অসাফল্য এবং নিজের সীমাবদ্ধতা নিয়েও তিনি অকপট। লিখছেন, গণনাট্য আন্দোলনে ভিড়ে পড়েছিলাম যে ব্যাপারে বিশ্বাস করে, সেটা হলো গণচেতনায় উদ্বুদ্ধ করে দেশে বিপ্লব আনব। কিন্তু বহু বছর পর দেখলাম আমার সাবজেক্ট ম্যাটার মেড ইন ক্যালকাটা অ্যান্ড বম্বে নিয়ে গ্রামে গঞ্জে হাটে মাঠে গান করে শহীদের ডাক দেখিয়ে জনগণের মধ্যে আদিঞ্চিও পেনিট্রেট করতে পারিনি। অকারণ ভুল পথে গিয়ে পড়েছিলাম, নিজের ভুল স্বীকার করছি। আর এক প্রবাদ প্রতিম গণনাট্যকর্মী কলিম শরাফির আত্মজীবনী স্মৃতি অমৃতর ছত্রে ছত্রে ধরা পড়েছে অগ্রজ প্রতিম জর্জদার প্রতি অপরিসীম শ্রদ্ধা। 1946-এর 16ই আগস্ট কলকাতায় দাঙ্গার সেই কালান্তক দিনগুলিতে দেবব্রত আশ্রয় দিয়েছিলেন কলিমকে। সেই ছোট্ট ঘরে তখন ছিলেন আরও 2 জন অতিথি, তৃপ্তি মিত্র, শম্ভু মিত্র। 1978-এর বিধ্বংসী বন্যায় বাংলার বৃহৎ অংশ বিপর্যস্ত, প্রয়োজন ত্রাণের। জর্জ বিশ্বাস লিখলেন সরকারকে, গান গেয়ে অর্থ সংগ্রহ করতে চাই। তরুণ সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সোৎসাহে আয়োজন করেছিলেন সেই অনুষ্ঠান। উপচে পড়েছিল রবীন্দ্রসদন। বহু চিঠি আসত তাঁর ঠিকানায়। সুদূর ফরিদপুর থেকে জনৈক অনুরাগিনী চিঠির কোনায় ফুল গুঁজে দিয়েছেন। অবিকৃত মুখে তার মন্তব্য, আবার ফুল গুইজা দিছে, জর্জ বিশ্বাসের তো দেখেন নাই সচক্ষে, ফেইন্ট হইয়া যাইতেন। 113 বছর আগে জন্ম, কিন্তু আজও তিনি প্রাণের মানুষ। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সৈকত আলী মোল্লা।